হ্যালো স্টুডেন্টস, আজকে ইলাস্টিসিটি পার্ট 4 এ আমরা কি আলোচনা করব? ট্রেস স্ট্রেন গ্যাপ নিয়ে। তো পীড়ন আর বিকৃতি এর আগে কি আমরা দেখেছি সেটা, এবার সেটাকে আমরা গ্যাপের আকারে এবার সেটাকে গ্র্যাপ আকারে আঁকালে কিভাবে আঁকাবো বা কিভাবে প্লট করব সেটা আমরা দেখি। দেখো, পীড়ন বা বিকৃতির ক্ষেত্রে যে জিনিসটা প্রথমে জেনেছি যে পীড়ন কি আর বিকৃতি কি। দেখো, কোনো বস্তুর মধ্যে আমি বল প্রয়োগ করলাম, সেই বলের কারণে বস্তুটার মধ্যে একটা ইন্টারনাল রেস্টোরিং ফোর্স অপোজিট দিকে ক্রিয়া করলো, তৈরি হলো। তার জন্য সেটা ইউনিট ক্রস সেকশন এরিয়ার উপরে যে পরিমাণ বল ক্রিয়েট করলো বা ক্রিয়া করলো সেটাকেই আমরা কি বলবো? স্ট্রেস বলবো। আর এই স্ট্রেসের কারণে বস্তুটার বিকৃতি হলো, দৈর্ঘ্যের পরিবর্তন হলো বা আয়তনের পরিবর্তন হলো, ঠিক আছে, সেটাকে কি বলবো? স্ট্রেন বা বিকৃতি। আর বিকৃতি বের করার ফর্মুলা কি জানি আমরা? যে পরিবর্তিত যেটুকু দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন হলো সেটাকে আমরা কি দিয়ে লিখি? ডেল্টা দিয়ে লিখি। ডেল্টা এল যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় মানে লংগিটিউডিনাল স্ট্রেন বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। তো চলো প্রথমে দেখি হুকসের ল। এর আগের পার্ট 3 তে আমরা দেখেছি, যদি না দেখে থাকো দেখে নিও, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আই বাটনে লিংক দেওয়া থাকবে। তো হুকসের ল অনুযায়ী বলেছিল, বিজ্ঞানী হুকস বলে গেছিলেন, উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন মানে ইলাস্টিক সীমার মধ্যে কোন বস্তুর বিকৃতি বা পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। পীড়ন বিকৃতির সমানুপাতিক হয় মানে ইলাস্টিক লিমিটের মধ্যে যত আমি পীড়নকে বাড়াবো বিকৃতিও ঠিক একই হারে বাড়বে। মানে ধরো আমার পীড়ন ছিল 1, বিকৃতিও হবে 1। আমি পীড়নকে দ্বিগুণ করলাম, 2 করলাম, বিকৃতিও দ্বিগুণ হবে। যদি পীড়নকে আমি 4 গুণ করি বিকৃতিও 4 গুণ হবে। একই হারে দুটো বাড়বে। যদি কমাই পীড়নকে ঠিক একই ভাবে কমবে। যদি 1 কমাই তাহলে 1 কমবে। কি কমবে? বিকৃতি। আচ্ছা, এইবার আসল ঘটনাটা হলো কোন বস্তুর ইলাস্টিক লিমিট যতটা হয় সেই ইলাস্টিক লিমিট আমরা আজকে টোটাল আলোচনাটা একটু পার্সেন্টেজ হিসাবে বুঝবো। যদি পার্সেন্টেজ হিসাবে আমরা বুঝি, এটা আমাদের বোঝা সুবিধার জন্য, আমি তোমাদেরকে যেভাবে বোঝাবো তোমরা ভুলবে না, অ্যাটলিস্ট মনে থাকবে। তো দেখো, কোন বস্তুর ধরো ইলাস্টিক লিমিট হলো, সাপোজ ধরো এতটা হলো কোন বস্তুর ইলাস্টিক লিমিট। এই থেকে এই পর্যন্ত বস্তুটার ইলাস্টিসিটি ধর্ম রয়েছে। আমরা কি জানি? ইলাস্টিসিটির পরে কি আসে? প্লাস্টিসিটি ধর্ম, নমনীয়তা ধর্ম। মানে ইলাস্টিসিটি ধর্ম যখন আমরা ক্রস করব তখন আস্তে আস্তে কি হবে? ইলাস্টিসিটি ধর্ম বস্তুটার কমতে থাকবে আর প্লাস্টিসিটি ধর্ম বাড়তে থাকবে। মানে বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম কমবে আর নমনীয়তা ধর্ম একটু একটু করে বাড়বে। তো এই পর্যন্ত ধরো ইলাস্টিক লিমিট, কিন্তু স্ট্রেস আর স্ট্রেন যে ইলাস্টিক লিমিটের মধ্যে পুরো 100%, এইটা ধরো 100%, কিন্তু বাস্তবে ক্ষেত্রে অ্যাকচুয়ালি ধরে নাও 90%, ধরে নাও মনে রাখা সুবিধার জন্য, ধরে নাও 90%, খুব ভালো মনে থাকবে ব্যাপারটা। তাহলে দেখো 90% পর্যন্ত এই হুকসের সূত্র, এটা হলো হুকসের ল, এই হুকসের ল প্রযোজ্য কোন বস্তুর মধ্যে। ইলাস্টিসিটি ধর্ম ধরো এই পর্যন্ত, কিন্তু 90% এই পর্যন্ত হুকসের ল প্রযোজ্য। তাহলে কি তারপরে কি হুকসের ল প্রযোজ্য নয়? না, তার কারণ হুকস বলে গেছিলেন স্ট্রেস ভ্যারিজেস, মানে স্ট্রেস সমানুপাতে বাড়ে, স্ট্রেনের সাথে একই হারে বাড়ে। কিন্তু এই যে বাকি অংশে ইলাস্টিসিটি ধর্ম তো থাকলো, ইলাস্টিক লিমিটের মধ্যেই রইলো, কিন্তু বাকি অংশে এই সমানুপাতে বাড়াটা আর থাকে না। সাপোজ ধরো কিছু হলেও কমতে থাকে।
হুকসের সূত্র অনুযায়ী একদম পারফেক্টলি সমান সমান ভাবে বাড়তে বাড়তে যাবে। মানে কি সমানুপাতিক হারে, মানে এটা যদি দ্বিগুণ হয় এটাও দ্বিগুণ হবে, মানে এটা 1.99 হলে হবে না, এটাকেও দ্বিগুণ হতে হবে। এটা যদি স্ট্রেস হয়, এটা যদি স্ট্রেন হয়, তাহলে স্ট্রেস যদি আমি দ্বিগুণ বাড়াই, স্ট্রেনকেও দ্বিগুণই বাড়তে হবে, দ্বিগুণই বাড়বে। যদি 1.99 বাড়ে তাহলে হবে না, তাহলে আর হুকসের সূত্র প্রযোজ্য হলো না। ঠিক 90% পর্যন্ত ঘটনাটা এরকমই ঘটে। আমি 2 বাড়ালে 2 বাড়বে, মানে সমানুপাতে হারে বাড়ে। কিন্তু না, আফটার 90% ধরে নাও বাকি যেটুকু 10% পড়ে থাকলো, কি হয় এখানে ঘটনাটা এরকম ঘটতে থাকে, ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, কিন্তু তার ইলাস্টিসিটি ধর্ম একটু একটু করে কমতে জাস্ট শুরু করে। সেই ইলাস্টিসিটি ধর্মটা এতটাই কম হারে কমে, নগণ্য পরিমাণ। আমরা সেই জন্য টোটাল এই পর্যন্ত ইলাস্টিক লিমিট কোন বস্তু ধরে নিলাম। আমরা দেখলাম যে একটা ধরো লোহা, এই বস্তুটা লোহা, আয়রন, তো আয়রনের ইলাস্টিক লিমিট এই পর্যন্ত 100%, আমরা জানি 100%, কিন্তু আফটার 90% ইলাস্টিসিটি ধর্মটা কিছুটা হলেও কমতে শুরু করে, ডিক্রিজ করতে শুরু করে। তখন আস্তে আস্তে তার প্লাস্টিসিটি ধর্মটা একটু একটু করে বাড়ে। কিন্তু এই বাড়াটা আমরা কেন কাউন্ট করিনি? তাহলে তো আমরা 90% অব্দি ইলাস্টিসিটি ধর্ম ধরতে পারি, মানে ইলাস্টিক লিমিট ধরতে পারি না। তার কারণ হলো এটা এতটাই ক্ষুদ্র পরিমাণ ঘটে যে এটা আমাদের হিসাবের বাইরে, আমরা এটাকে গণ্য করি না। সেই জন্য ইলাস্টিক লিমিটের ঠিক কিছুটা আগে পর্যন্ত, এবার এটাকে যদি আমি গ্রাফে আঁকাই, ঠিক পদার্থের এই ধর্মটাকে যদি আমি গ্রাফে আঁকাই, তাহলে দেখো গ্রাফের আমরা এর আগে গ্রাফ আঁকানো আমরা দেখেছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেন আর ওয়াই অ্যাক্সিস বরাবর পীড়ন বা স্ট্রেস কাজ করছে। তো আমার স্ট্রেস ধরো আমি বাড়ালাম, ঠিক আছে, কি হচ্ছে দেখো, স্ট্রেস বাড়ালাম, স্ট্রেন বাড়ছে, একই হারে বাড়ছে, একই হারে বাড়ছে, ঠিক আছে। কতটা? ধরো স্ট্রেস আমার এই পর্যন্ত বাড়ালাম, এইটা হলো লাস্ট আমার ইলাস্টিক লিমিট, হলো ধরো বি পর্যন্ত, এটা হলো আমার বি পয়েন্টটা হলো আমার ইলাস্টিক লিমিট, এটা হলো ইলাস্টিক লিমিট, এতক্ষণ যেটা বললাম ইলাস্টিক লিমিট, মানে বস্তুটার ইলাস্টিসিটি ধর্ম কিন্তু এই বি পয়েন্ট পর্যন্ত। কিন্তু লিনিয়ার ভাবে দেখো, লিনিয়ার ভাবে বেড়েছে কত দূর, এই পর্যন্ত। দেখো কোনো গ্রাফ যদি লিনিয়ার ভাবে বাড়ে, মানে এটা যদি 2, এটা 2 ইউনিট বাড়লো, এটাও 2 ইউনিট, এটা 4 ইউনিট বেড়েছে, এটাও 4 ইউনিট, এটা ধরো 10 ইউনিট বেড়েছে, এটাও 10 ইউনিট বেড়েছে, একই হারে বাড়তে বাড়তে যাচ্ছে। তো পয়েন্টগুলোকে যদি আমি যোগ করি তাহলে একটা লিনিয়ার রেখা পাবো, একটা সরল রেখা পাবো। তো ঠিক সরল রেখা বরাবর বাড়তে বাড়তে যাচ্ছে, মানে কি এটা একই হারে বাড়ছে। এই কন্ডিশনটাই হুকসের সূত্র ঠিক এ পয়েন্ট পর্যন্ত প্রযোজ্য, এই পয়েন্ট পর্যন্ত হুকসের সূত্র প্রযোজ্য বস্তুটার। কিন্তু আমার ইলাস্টিক লিমিট হুকসের সূত্র অনুযায়ী বলেছে ইলাস্টিক লিমিটের মধ্যে, তাহলে আমরা বাকি অংশটা কেন ধরছি না? তার কারণ ঠিক এই এ থেকে বি এই অংশটার মধ্যে আস্তে আস্তে ইলাস্টিসিটি ধর্ম কমতে শুরু করছে, কিন্তু এতটাই ক্ষুদ্র পরিমাণ আমরা ওটাকে হিসাবে না ধরে আমরা ধরে নিলাম এই ও থেকে বি পর্যন্ত এই ও বি অংশটা হলো ইলাস্টিক লিমিট। কিন্তু হুকসের সূত্র মানে স্ট্রেস ভ্যারিজা স্ট্রেন এটা সমানুপাতিক হবে ও থেকে এ পর্যন্ত, এই পর্যন্ত, মানে এই পর্যন্ত ধরো আমাদের হিসাব অনুযায়ী 90%, এই পর্যন্ত 100%। তাহলে 100% পর্যন্ত হুকসের সূত্র প্রযোজ্য হলো না। ইলাস্টিক লিমিটের মধ্যেই 90% পর্যন্ত সমানুপাতিক হলো স্ট্রেস এবং স্ট্রেন, বাকি অংশটা 10%টা কাজ করলো না। তার কারণ কি, তখন হয়তো স্ট্রেস আমার বাড়লো 2, কিন্তু দেখা গেল যে স্ট্রেন বাড়লো 0.199, খুব ক্ষুদ্র, খুবই কম, 999 ধরো, ঠিক আছে। তো এতটাই ক্ষুদ্র, কিন্তু বিজ্ঞানী হুকসের সূত্র অনুযায়ী তো একদম পারফেক্ট হওয়া চাই, এটা তো পুরোপুরি পারফেক্ট নয়। তাহলে সেই কারণে আমরা দেখলাম যে এ থেকে বি অংশে, এই এ বি অংশে হুকসের সূত্র প্রযোজ্য হলো না। এইবার এই ইলাস্টিক
লিমিট ক্রস করার পরে কি হয়? আমরা জানি ইলাস্টিক লিমিট কোনো বস্তুর স্থিতিস্থাপক সীমা ক্রস করার পর তার স্থিতিস্থাপক ধর্ম বিলুপ্ত হয় না, কমতে থাকে, কমতে থাকে, কমতে কমতে বস্তুটা স্থিতিস্থাপক ধর্মের জন্য কি হয়, বস্তুটাকে ধরো টেনে ইলংগেশন করলাম, বড় করলাম, ছেড়ে দিলাম, আবার সেই পজিশনে ফিরে আসার চেষ্টা করলো। ঠিক আছে, তো এটা কি হলো? ইলাস্টিসিটি ধর্ম। এই ইলাস্টিসিটি ধর্মটা আফটার ইলাস্টিক লিমিট স্থিতিস্থাপক সীমা ক্রস করার পর আস্তে আস্তে কমতে শুরু করে, বিভৎসভাবে কমে। এতক্ষণ কি দেখলাম? খুবই নগণ্য পরিমাণ। কিন্তু বি থেকে সি এই অংশটা যদি আমরা ধরি, বি থেকে সি, বি থেকে সি, তাহলে এই অংশে দেখো বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে যখন এগোচ্ছে, মানে কি আমরা এখানটায় গ্র্যাপে আঁকাচ্ছি, মানে কি আমরা ফোর্স বাড়াচ্ছি, ফোর্স আমরা আরো বাড়ালাম, আরো বাড়ালাম, এটা ধরো ফোর্স আরো বাড়াচ্ছি, তো বাড়াচ্ছি কিন্তু ইলাস্টিক লিমিট ক্রস করে গেছে, তারপরেও আমরা বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স বা ডিফর্মিং ফোর্স প্রয়োগ করছি, তখন কি ঘটনা ঘটবে? তখন এই বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্সের মধ্যে আস্তে আস্তে ইলাস্টিসিটি ধর্মটা কমতে শুরু করবে, আর প্লাস্টিসিটি ধর্মটা বাড়তে শুরু করবে। মানে কোন বস্তুর মধ্যে নমনীয়তা ভাবটা বাড়তে শুরু করবে, তার স্থিতিস্থাপক ধর্মটা কমতে শুরু করলো। ঠিক কমছে কমছে কমছে, আমরা ফোর্স বাড়াচ্ছি, এদিকে ইলাস্টিসিটি কমছে, প্লাস্টিসিটি বাড়ছে। ঠিক সি পয়েন্টে যখন পৌঁছে গেল, মানে ফোর্স আমরা কনস্ট্যান্ট বাড়িয়ে যাচ্ছি, এক ইউনিট করে বাড়াচ্ছি, ফোর্স বাড়াতে একটা সার্টেন লিমিট সি পয়েন্ট, যেটা আমরা একটা সীমা পর্যন্ত গেল, যে সীমাতে তার এই প্লাস্টিসিটি ধর্ম প্রায় ধরো 90%, ধরো 100%-এর কাছে প্রায় পৌঁছে গেছে। কোনো সময় 100% হয় না, কিন্তু তারা আমরা প্রথম ভিডিওতেই দেখেছি ইলাস্টিসিটি। আচ্ছা, ধরো 95% প্রায় পৌঁছে গেছে প্লাস্টিসিটি ধর্ম। ইলাস্টিসিটি ধর্ম বাকি কতটুকু পড়ে আছে? ধরো 100%-এর মধ্যে ধরো 5% পড়ে আছে। ঠিক আছে, তাহলে ইলাস্টিসিটি ধর্ম খুব কম এই পয়েন্টে, প্লাস্টিসিটি ধর্ম অত্যাধিক বেশি। ঠিক এই পয়েন্টে, সেই জন্য এই পয়েন্টটাকে বলা হয় আপার ইয়েল্ড পয়েন্ট। তার কারণটা কি? আপার ইয়েল্ড পয়েন্ট এটা হলো সর্বোচ্চ সীমা। ঠিক এরপরে আবার কি ঘটনা ঘটে? তারপরেও যদি আমি ফোর্স বাড়াই, এখানে তো দেখতে পাচ্ছি যে প্লাস্টিসিটি প্রায় বেড়ে গেছে, প্রায় শেষ, 100%-এর কাছে চলে গেছে, ইলাস্টিসিটি অনেকটা কমে গেছে, নাই প্রায়। তাহলে কি বস্তুটা পুরোপুরি প্লাস্টিক হয়ে গেল? না, বস্তুটা তখনও পুরোপুরি প্লাস্টিক হয়নি। ঠিক সি থেকে ডি, মানে আমি ফোর্স আরো বাড়াচ্ছি, কনস্ট্যান্ট বাড়াচ্ছি সি থেকে ডি এর দিকে। তো সি থেকে ডি এর দ্বারে ধরো আমি ফোর্সটাকে বাড়ালাম, বাড়িয়ে দেখলাম একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে। কি ঘটছে? স্ট্রেন কমে যাচ্ছে। মানে তার স্ট্রেস বাড়ালাম, তাও স্ট্রেন কমে যাচ্ছে। হঠাৎ আমি কি করলাম? এরকম ঘটনা ঘটছে, ঠিক আছে আমি একটা কাজ করি, আমি আর বলই প্রয়োগ করবো না, বল না প্রয়োগ করলে তো স্ট্রেস বাড়বে না। তো কি হচ্ছে? আমি ধরো বল, যেটা অ্যাপ্লাইড ফোর্স, আমি ফোর্স রিমুভ করে দিলাম, বল সরিয়ে নিলাম, ফোর্স পুরো জিরো, আমি কোনো বল অ্যাপ্লাই করছি না। কিন্তু ঘটনাটা কি হলো? বল পুরো রিমুভ করে দিলাম, ছেড়ে দিলাম বস্তুটাকে আমি। বস্তুটা এই পজিশনে কি পুরোপুরি আর ইলাস্টিসিটি ধর্ম তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, প্রায় কমে গেছে, নাই বললেই চলে। তো সেখানটায় কি আর পূর্বের অবস্থায় ফিরবে না। তখন কি ঘটবে? তখন দেখা যাবে যে বস্তুটাকে ধরো আমি সাপোজ 5 মিটার লম্বা করেছিলাম টেনে, অ্যাটলিস্ট সি পয়েন্ট পর্যন্ত আমি 5 মিটার বস্তুটাকে এক্সেস লম্বা করেছি। মানে এই বস্তুটা ধরো 10 মিটারের ছিল, আমি এই পর্যন্ত এই ডেল্টা এল এর মান ধরো 5, আমি 5 মিটার পর্যন্ত ম্যাক্সিমাম বড় করে ছেড়ে দিলাম। বস্তুটা কি পুনরায় এই 10 মিটারে ফিরে যাবে? না, ফিরতে পারলো না। দেখা গেল ইলাস্টিসিটি ধর্ম যেহেতু অনেকটা কমে গেছে, প্রায় বস্তুটা দেখা গেল প্রায় হয়তো দেখা গেল 8 ইউনিট, 10 ছিল কিন্তু 8 হলো, এই সরি টোটাল 15 ছিল, আমি 10 ছিল আর 5 বাড়িয়েছি, টোটাল 15। কিন্তু দেখা গেল বস্তুটা আমি ছেড়ে ফোর্স রিমুভ করে দেওয়ার পরে
12 ইউনিটই রয়ে গেল, 12 ইউনিট রয়ে গেল। মানে কি আগে 10 ছিল কিন্তু 2 ইউনিট অটোমেটিক বড় হয়ে গেছে, 2 মিটার বড় হয়ে গেছে। আমি বল সরিয়ে নিয়েছি কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে যায়নি। তার মানে কি ওর মধ্যে একটা পার্মানেন্ট স্ট্রেন ঘটেছে, মানে দৈর্ঘ্যের একটা পার্মানেন্ট পরিবর্তন ঘটে গেছে। দৈর্ঘ্য ছিল 10 মিটার, আমি এতটাই ফোর্স অ্যাপ্লাই করতে করতে সি পয়েন্ট পর্যন্ত, লাস্ট লিমিট পর্যন্ত পৌঁছে গেছি যে আমি ফোর্স ছেড়ে দিয়েছি, পুরো জিরো করে দিয়েছি। কিন্তু বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারলো না। 10 মিটারের বস্তুটা 10 মিটার আর হলো না, কত হলো? 12 মিটার হলো। মানে কিছুটা বড় হয়ে গেছে, মানে আমি টেনে 2 মিটার বড় করে দিয়েছি। এই যে 2 মিটার বড় করলাম, এই 2 মিটার বড়, এই যে এই ডি পয়েন্টে হলো 2 মিটার। ডি পয়েন্টটা হলো সেই পয়েন্ট যে পয়েন্টে এই 2 মিটার দৈর্ঘ্য অলরেডি বেড়ে গেছে। এই পয়েন্টটাকে যদি এবার আমি কতটুকু স্ট্রেন হয়েছে দেখি, আমি যদি একটা ডটেড লাইন দিয়ে যোগ করি, দেখো ডটেড লাইনটা আগে কত ছিল? স্ট্রেন 0 থেকে শুরু করেছিলাম, তো এইভাবে যাচ্ছিল। কিন্তু এখন দেখা গেল স্ট্রেন অলরেডি স্ট্রেন এখানটায় কিছুটা তৈরি হয়ে গেছে, মানে কি এগিয়েই গেছে পয়েন্টটা। এই যে পয়েন্টটা, এটাই হলো 2 মিটার, মানে 2 মিটার স্ট্রেন ওর মধ্যে তৈরি হয়ে গেছে, মানে 2 মিটার দৈর্ঘ্যে বড় হয়ে গেছে। স্ট্রেন মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন বাই অরিজিনাল দৈর্ঘ্য, তাহলে 2 মিটার স্ট্রেন তৈরি হয়ে গেছে অলরেডি বস্তুটার মধ্যে। দিয়ে বস্তুটার এই পয়েন্টটা হলো ও ড্যাশ। আর এই যে ডি পয়েন্ট, যেখানটাতে যে পয়েন্ট পর্যন্ত বা যে সীমা পর্যন্ত বস্তুটার এই ঘটনাটা ঘটে, যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করে ছেড়ে দিলে, বলকে জিরো করে দিলে তার একটা পার্মানেন্ট বা স্থায়ী স্ট্রেন ঘটে, মানে স্থায়ী দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, সেটাকেই বলছে লোয়ার ইয়েল্ড পয়েন্ট। এই লোয়ার ইয়েল্ড পয়েন্টের পরে কি ঘটনা ঘটে? এরপরে ধরো আমি বস্তুটাকে বল ছেড়ে দিয়েছিলাম, দিয়ে দেখলাম যে এরকম এরকম ঘটনা ঘটলো, বস্তুটা তো বড় হয়ে গেছে, ঠিক আছে, আবার বল প্রয়োগ করতে শুরু করি। তো আমি আবার ধরো অ্যাপ্লাইড ফোর্স বাড়াতে শুরু করলাম কনস্ট্যান্ট। কি ঘটনা ঘটবে? ঠিক এই ডি থেকে ই পর্যন্ত এই যে গ্র্যাফটা, দেখো গ্র্যাফটা আস্তে আস্তে কি হচ্ছে? কার্ভ নিচ্ছে। মানে কি আমি কিন্তু দেখো স্ট্রেস বাড়াচ্ছি, কিন্তু দেখো স্ট্রেস আস্তে আস্তে একটা লিমিটের দিকে, একটা স্যাচুরেশন লেভেলের দিকে পৌঁছাচ্ছে, এরকম ভাবে কার্ভ নিচ্ছে। সার্টেন কি হচ্ছে? ডাউনওয়ার্ড, মানে কি আস্তে আস্তে স্ট্রেস বা স্ট্রেন দুটোই ডিক্রিজ করতে শুরু করছে। তার কারণ কি? আমি তো অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি, তাহলে ফোর্স যদি বাড়াই তাহলে তো স্ট্রেস বাড়ার কথা, আর স্ট্রেস যদি বাড়ে কোনো বস্তুতে তাহলে সেই বস্তুটা স্ট্রেনও বাড়ার কথা, তাহলে ডিক্রিজ কেন করছে? তার কারণ আমি যখন অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি এই মুহূর্তে ঠিক এই ঘটনাটাই ঘটে। এই যে দেখো কোনো বস্তুর আমি দৈর্ঘ্যের টেনে দৈর্ঘ্য বড় করছি, মানে বস্তুটার আগে ডায়ামিটার ছিল, সাপোজ ধরো, মানে বস্তুটা ধরো চওড়া ছিল, একটা চৌকো বস্তু বা পাতি, সেই বস্তুটা ধরো চওড়া ছিল 2 মিটার, কিংবা ধরো এটা ধরো 1 মিটার চওড়া ছিল, 1 মিটার। আমি এটা টানছি, মানে সে তো দৈর্ঘ্য বড় হচ্ছে। একটা রাবার ব্যান্ডকে যদি তুমি টানো, রাবার ব্যান্ডটা ধরো মোটা রাবার ব্যান্ড, তুমি টানছো, তুমি তো দেখতে পাচ্ছ রাবার ব্যান্ডটা কি হচ্ছে? সরু হয়ে যাচ্ছে, যত টানছো সরু হচ্ছে। মানে কি তার ক্রস সেকশন এরিয়া, যদি আমি সেই সরু ক্রস সেকশন এরিয়াটাকে কাটি, তাহলে কি হচ্ছে? আগে ক্রস সেকশন এরিয়া কত ছিল? মোটা ছিল, মানে বেশি ছিল, কাটলে বড় পাচ্ছিলাম ক্রস সেকশন এরিয়া। কিন্তু যখন ফোর্স বেশি পরিমাণে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? সরু হচ্ছে। তো সরু হচ্ছে মানে কি ক্রস সেকশন এরিয়াটা ডাউনওয়ার্ড, মানে কি কমে গেল, ক্রস সেকশন এরিয়া কম হলো। তো ক্রস সেকশন এরিয়া এই যে কমে গেল, এর জন্যই কি হচ্ছে? স্ট্রেসের উপরে এফেক্ট পড়ছে। কিভাবে স্ট্রেসের উপরে এফেক্ট পড়ছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে যায়, আমরা স্ট্রেস সমান কি জানি? ফোর্স বাই ইউনিট ক্রস সেকশন এরিয়া। ফোর্সটা কি? ডিফর্মিং ফোর্স। দেখো আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু এই ডিফর্মিং ফোর্সের মান কমে যাচ্ছে। আমার ফোর্স বাড়ছে, আমার দ্বারা অ্যাপ্লাইড ফোর্স বাড়ছে, মানে কি অ্যাপ্লাইড ফোর্স বাড়ছে মানে ডিফর্মিং ফোর্স বাড়ছে, কিন্তু ডিফর্মিং ফোর্স তো এখানে কাজ করে না। ট্রেসের সূত্র অনুযায়ী এখানটা ইন্টারনাল রেস্টোরিং ফোর্স। তো ইন্টারনাল রেস্টোরিং ফোর্স কেন কম হচ্ছে? তার কারণ হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমছে,
তুলনামূলকভাবে আমার ইন্টারনাল রেস্টোরিং ফোর্স কমছে। ইন্টারনাল রেস্টোরিং ফোর্স যদি কমে যায় তাহলে কি হচ্ছে, আমার আলটিমেটলি স্ট্রেস কমে যাচ্ছে। স্ট্রেস কমার কারণে কি হচ্ছে, স্ট্রেন কমে যাচ্ছে। এবার কমছে কমছে, কিন্তু আমি দেখেছি এখানটা একটা ই পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট নাম দিয়েছি। ব্রেকিং পয়েন্ট মানে স্বাভাবিকভাবে তুমি ভাবো, যদি আমি বস্তুটাকে কনস্ট্যান্ট বাড়াচ্ছি, ফোর্স বাইরে থেকে প্রয়োগ করছি, তো বস্তুটা তো সার্টেন একটা টাইমে ইলাস্টিক লিমিট সব একে একে ঘটনাগুলো ঘটতে ঘটতে গেল, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, বস্তুটা ছিঁড়ে যাবে বা কাট হয়ে যাবে। তো কখন ঘটবে ঘটনাটা, ঠিক এই এই যে সিচুয়েশনটা ডি থেকে ই, এই যে ই পর্যন্ত এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটার মধ্যে, এই পাথটার মধ্যে এই ঘটনাটা ঘটে। মানে কি, তার কনস্ট্যান্ট স্ট্রেস এবং স্ট্রেন ডিক্রিজ করছে। মানে কি, এই যে ডি ই পয়েন্ট পর্যন্ত তার একটা লাস্ট লিমিট, মানে তার ব্রেকিং পয়েন্ট এই পর্যন্ত আলটিমেট স্ট্রেস বলা হয় এই পয়েন্টটাকে। মানে এর পর্যন্ত সর্বোচ্চ স্ট্রেস হয়ে গেছে তার মধ্যে। এবার স্ট্রেস কি করবে, ডিক্রিজ করতে শুরু করেছে, কনস্ট্যান্ট কমছে, ডিক্রিজ করছে। কারণ আমি দেখলাম যে আমরা অ্যাপ্লাইড ফোর্স কিসের উপর, ইন্টারনাল রেস্টোরিং ফোর্স আর ইউনিট ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করে। অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করলেই তো স্ট্রেস বাড়ে না, স্ট্রেসের ফর্মুলা হচ্ছে ইন্টারনাল রেস্টোরিং ফোর্স আর ক্রস সেকশন, ইউনিট ক্রস সেকশন এরিয়া। তো আমি যেহেতু বস্তুটা সরু হয়ে যাচ্ছে, ইউনিট ক্রস সেকশন এরিয়া কমে যাচ্ছে, তো আলটিমেটলি কি হচ্ছে, স্ট্রেস কমছে, স্ট্রেস ডিক্রিজ করতে শুরু করলো। কিন্তু এই যে ই থেকে এফ পয়েন্ট পর্যন্ত যে পাথটা, ওই পাথটাতে তুমি একটা লিমিট, মানে আমি তখন প্রায় ডিক্রিজ করছে। মানে কি, তুমি হঠাৎ দেখতে পাবে কোনো বস্তুকে, মানে হঠাৎ করে তুমি ফোর্স ধরো প্রায় রিলিজই করে দিয়েছো, ধরো 0 করে দিয়েছো, কিন্তু বস্তুটা দেখবে একটা, ধরো লোহার ক্ষেত্রে খুব ভালো বোঝা যায়। ধরো আমি একটা লোহার দণ্ডকে টানছি, হাত দিয়ে টেনে তো পারবে না, এর জন্য আলাদা মেশিন আছে। তো একটা লিমিট, এই লিমিট, লাস্ট লিমিট ই পয়েন্ট, এখানটায় আমি ধরো ফোর্স আবার 0 করে দিলাম, ফোর্স রিমুভ করে দিলাম, কিন্তু দেখা যাবে হঠাৎ করে বস্তুটার মধ্যে অত্যাধিক পরিমাণ স্ট্রেন অটোমেটিক ক্রিয়েট হলো, মানে স্ট্রেন কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে। স্ট্রেন বেড়ে যাচ্ছে মানে কি হলো, বস্তুটা কাট পয়েন্টের দিকে আগাচ্ছে। মানে কি, আমি তখন ফোর্স 0 করে দিয়েছি, কিন্তু স্ট্রেস কি করে বাড়ছে, স্ট্রেস তো বাড়ার কথা নয়। আমি তো দেখছিলাম এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেস কম ছিল, স্ট্রেনও কম ছিল। তাহলে হঠাৎ আবার এই পয়েন্টে কি হলো, যে আমি বল রিমুভ করে দিলাম, ফোর্স 0 করে দিলাম, অ্যাপ্লাইড ফোর্স, তাহলে তার ভেতরে ইন্টারনাল রেস্টোরিং ফোর্স থাকার কথা নয়। তাহলে কেন ডিক্রিজ করছে, তার কারণ আমি যে পরিমাণ এই যে অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করে রেখেছিলাম, সেটা যেহেতু ইউনিট ক্রস সেকশন এরিয়ার পরিমাণ খুবই কমে যাচ্ছিল, তাই এটা যদি কমে যায় তাহলে অটোমেটিক কি হবে, উপরের ভগ্নাংশটা কি হবে, বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাচ্ছে মানে কি, ইন্টারনাল রেস্টোরিং ফোর্স, এটা তো স্ট্রেসের সূত্র। তো ইন্টারনাল রেস্টোরিং ফোর্স অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে, তো এতটাই বেশি হয়ে গেছে এই সার্টেন পজিশনে, আমার বলটা ছেড়ে দেওয়ার আগে পর্যন্ত ভেতরে এতটাই ইন্টারনাল রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়ে গেছে, মানে জমা হয়ে গেছে, যে ওই ইন্টারনাল রেস্টোরিং ফোর্সটা যথেষ্ট ওই বাকি স্ট্রেনটা খুব দ্রুত তৈরি করার জন্য। আর ওই স্ট্রেনটা তৈরি হয় লাস্ট মোমেন্টে, জাস্ট ছিঁড়ে যাওয়ার আগে, মানে তার ব্রেকিং পয়েন্টে পৌঁছে যায়, বস্তুটা কাট হয়ে যায়। এবার এই যে ব্রেকিং পয়েন্ট, এই যে ই থেকে এফ এর ডিস্টেন্সটা, এটা যত কাছে হবে তার উপর বস্তুর প্রপার্টি ডিপেন্ড করবে। ধরো লোহা, তার মানে অনেকটা দূর। কারণ কি, লোহাতে লম্বা হয়ে গেল, কিন্তু কাঠ হতে অনেকটা দেরি হবে। লোহা ছিঁড়তে যতটা বেশি খাটনি না হবে বা যতটা দেরি না হবে, টাইম না লাগবে, রাবার, একটা যদি রাবার হয় তাড়াতাড়ি কেটে যাবে, তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তাহলে তার ব্রেকিং পয়েন্ট কি, কাছে। ব্রেকিং পয়েন্ট হয়তো দেখা গেল রাবারের ব্রেকিং পয়েন্ট এফ, মানে ই থেকে এফ, মানে ওই যে ক্ষুদ্র টাইমের মধ্যে খুব অল্প সময় কি হলো, ভেতরের অত্যাধিক ইন্টারনাল রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়েছিল, স্ট্রেনটা একদম তুরন্ত বেড়ে গেল, খুব তাড়াতাড়ি বাড়লো, দিয়ে কাট হয়ে গেল। মানে এর কাটিং পয়েন্ট, এফ হলো কাটিং পয়েন্ট, কাট হয়ে গেল। তো কাট, সেটা খুব কাছাকাছি। ধরো আরো কাছে, প্রায় বোঝাই গেল না। তাহলে কি হলো, দেখা গেল বস্তুটা তখন ইলাস্টিসিটি নাই, মানে বস্তুটাকে তখন ওইটাকে কি বলবে, বস্তুটা ধরো একটা কাঁচ নিয়ে নিলাম উদাহরণ, কাঁচ ভঙ্গুর হয়, কাঁচকে কোনোদিন লম্বা করা যায় না, টেনে লম্বা করতে পারবে না। কারণ কি, এই ব্রেকিং পয়েন্ট খুবই কাছে, তুরন্ত ভেঙে যাবে, কাট হবে না। কাঁচকে তুমি টেনে বড়ও করতে পারবে না, কাঁচকে কাটতেও পারবে না, এরকম ভাবে টেনে
ছিঁড়তে পারবে কাঁচকে? না। তার কারণ কি? কাঁচ ভঙ্গুর, তার ব্রেকিং পয়েন্ট এই ই পয়েন্ট, এই সরি এই যে কাট পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট বলছি, তার কাট পয়েন্ট মানে এই এফ পয়েন্টটা, এই এফ পয়েন্টটা কাচের এতটাই কাছে এই ব্রেকিং পয়েন্টটা যে ভেঙে যায়, ভেঙে যায়, ভঙ্গুর বস্তু। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এরপর আমরা আবার দেখব পয়জনস রেশিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছায়, সকলে দেখতে পায়। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ গুড ডে।